সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন পুঁজিবাজার বিশ্লেষক এবং আইনজীবী হাসান মাহমুদ বিপ্লব। বিপ্লব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও উপস্থিত আছেন শেলটেক ব্রোকারেজ লিমিটেডের সিইও এবং পরিচালক মোহাম্মদ মঈনুদ্দিন। মঈন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। বিপ্লব ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। পুঁজিবাজারে গত কিছুদিন ধরে বাজারে বেশ একটা ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে, যে গত 6 বছরের যে পতন সেটি অন্তত থেমেছে। কিছু কিছু শেয়ারে ভালো মুনাফা হচ্ছে, কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারীর সাথে কথা বলে আপনিও দেখবেন যেটি যে মুনাফা কিন্তু তারা পাচ্ছে না, মানে প্রফিট আসলে তেমন হচ্ছে না যতটা বাজারে দেখা যাচ্ছে। এটার কারণটা বড় কারণ হচ্ছে বাজার এখনো যারা আপনার সিন্ডিকেটের হাতে ছোট ছোট শেয়ার, যেটি বলা হচ্ছিল আলাদা বোর্ড করা হবে, সেটি হয়নি। এবং যার কারণে হচ্ছে কি ছোট শেয়ারে অনেক ফান্ড ঢুকলে যেটা হয় সেটি আরেকটা বড় প্রবলেম হচ্ছে ইনস্টিটিউশন নিটিং করে। বড় বড় ধরেন ব্র্যাকিপিএল বলেন, লঙ্কা বাংলা বলেন, ইবিএল বলেন, এদের মতো কোম্পানি করে কি 1 কোটি শেয়ার কিনে, বা ঢাকা ব্যাংকও বলেন 10 লাখ শেয়ার নিট করে, ধরেন 28 টাকায় বেচলো, 20 টাকায় কিনলো। এখন এটা বলবেন এটা তো অন্যায় কিছু নেই, আইনে কোনো অন্যায় নেই, বাট আপনি যখন মার্কেট ডেভেলপ করতে যাবেন, রিটেল ইনভেস্টমেন্টের চরিত্র আর যদি বড় চরিত্র এক হয়ে যায়, তাহলে শেয়ারের প্রাইস কিন্তু হয় না। তখন মানুষ করে কি, ওই শেয়ারগুলি বাদ দিয়ে ইনস্টিটিউশন যেগুলিতে নাই, এই যে ধরেন নর্মাল দুর্বল টেক্সটাইল 3 দিন 30% বাড়ছে, অনেক ব্যাংক যেগুলি প্রায় এখন বাংলাদেশ ব্যাংক অবজারভার নিয়োগ দিয়েছে, সেগুলিতেও কিন্তু 30% গ্রোথ হচ্ছে। মানুষ কিন্তু যেদিকে মুনাফা হবে সেদিকে যায়, এবং অনেক সময় আটকে যাওয়ার পর শেয়ার কিন্তু অর্ধেক হয়ে যায়। এখন ইনস্টিটিউশন যদি তার নিজের ভালো না বুঝতে পারে, যেমন আমি আপনাকে 2টো শেয়ারের উদাহরণ দিতে পারি। গত 5 বছর ধরে একটি ফরেন কোম্পানি অলিম্পিককে হোল্ড করে 700% গেইন করেছে, এবং রেসের অনেক প্রবলেম আছে। তারপর রেস কিন্তু রেনেটা গত 7 বছর ধরে রেখে যে গেইন করেছে, এখন রেনেটা কিন্তু তারা নিটিং করেননি। প্রবলেম হচ্ছে গিয়ে আপনার একটা কোর ইনভেস্টমেন্ট আছে, সে একমি বলেন অথবা মোবিল যমুনা বলেন, এই কোর ইনভেস্টমেন্টটাকে যদি আপনি নিটিং করেন, তাহলে হয়তো দিনের শেষে ইনস্টিটিউশন গেনার হবে 2-3 বছর পরে, কিন্তু জেনারেল পাবলিকের ভয়াবহ ক্ষতি হয়ে যায়। এবং আর ইনস্টিটিউশনকে আবার দোষ দেওয়া যায় না, যে পরিমাণ তাদের আসলে ম্যানেজমেন্ট বলে তুমি কি পরিমাণ ব্রোকারেজ আয় করেছো, এটিও একটা বড় কারণ। তো এটার জন্য ভারসাম্য আনার জন্য যেটি সবার আগে প্রয়োজন, আস্থা ফেরাতে হলে ইনস্টিটিউশনকে চিন্তা করতে হবে যে কিছু শেয়ারে তারা নিটিং না করা ভালো। মানে শর্ট টার্ম শেয়ারে অবশ্যই শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মগুলো নিটিংটা, মানে আমরা আইনগতভাবে তো আর কিছু করা যায় না, মানে মানবিক দৃষ্টিকোণ এবং পুঁজিবাজার, এই পুঁজিবাজারকে যদি আপনি আবার ভাইব্রেন্ট দেখতে চান, মানে আমি 10-এর কথা বলছি না, 7, 8, 9-এর মতো, তাহলে এই টাইমে কিন্তু কেউ এইসব নিটিংগুলি করতো না। কিন্তু আপনি যে বললেন এবার ভাইব্রেন্ট দেখতে চাই সবাই চায়, সবাই কাজ করছে, কিন্তু যে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য যে স্বচ্ছতার দরকার, সেটি কি হয়েছে? না, স্বচ্ছতা হয়নি। কারণ হচ্ছে দেখেন, এসএসসি একটি রুল করে দিয়েছে, 1 কোয়ার্টার থেকে আরেক কোয়ার্টারে যদি আপনার ইপিএস খুব বেশি হয় বা কম হয়, সেটা নোট সহ, ব্যাখ্যা সহ দিতে। তো ডিএসসি বা সিএসসি কেউ কিন্তু এটা অনেকগুলো কোম্পানি ড্রাস্টিক্যালি কমেছে বা বেড়েছে, কোনো নোট আমরা পাইনি। তো এটি রেগুলেটরের কিন্তু আইন আছে, আইন পাস হয়ে গেছে, গেজেট হয়ে গেছে। প্রাইমারি রেগুলেটর হিসেবে কিন্তু প্রাইমারি রেগুলেটররা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। আপনার মূল যদি এ গ্রেডে উন্নত হয়, আমার মনে হয় প্রাইমারি রেগুলেটর ডিএসসি বা এখন যদি আপনার ইসের কথা বলেন সিএসসি, এরা আমি বি বা সি গ্রেডের উপরে ধরতে পারবো না। মঈন ভাই, যদি একই প্রশ্ন করি, মুনাফা কেন পাচ্ছেন না বিনিয়োগকারীরা? এখন দেখেন, বাজারে কিন্তু অনেক ধরনের ফ্ল্যাকচুয়েশন আছে। লাইক আপনি যদি খেয়াল করেন, মানে খুব সূক্ষ্মভাবে যদি দেখেন, যে কোনো একটা স্ক্রিপ্ট গত এক সপ্তাহের মধ্যে 30% গেইন হয়ে যাচ্ছে। আবার অল অফ এ সাডেন আমরা যদি আবার একটু যদি কন্টিনিউয়াসলি ফলো আপ রাখেন, কোনো কারণে দেখবেন আবার 1 সপ্তাহের মধ্যে 30% লুজ করতেছে। আলটিমেটলি দেখেন, গেইন কিন্তু 60%। যিনি 30% গেইন করার আগে কিনেছে, 30%-এ গিয়ে সেল করলো, এবং আবার যদি ব্যাক করে 30%। এখন 2 ধরনের ইনভেস্টর আছে। প্রথম ইনভেস্টর যারা ইনিশিয়াল প্রাইসে কিনেছে এবং হাইতে গিয়ে সেল করেছে, আর একটা ইনভেস্টর যারা হাইতে গিয়ে বাই করেছে আবার লোতে গিয়ে সেল করছে। সো এই যে ফ্ল্যাকচুয়েশনটা, এটার কারণে কিন্তু আপনি আপনার ফান্ডটা কোথায় পার্ক করছেন, আপনাকে প্রথমে চিন্তা করতে হবে আপনি ফান্ডটা কোথায় পার্ক করছেন, আপনি কোন প্রাইসে পার্ক করছেন। আপনি দেখেন একটা শেয়ারের প্রাইস 1 সপ্তাহের মধ্যে 30% যখন গেইন হয়, তো ইউ শুড নট ইনভেস্ট অন দ্য হাই, মানে পিক, মানে টপ প্রাইসে কি ইউ শুড নট ইনভেস্ট। আপনি ওটা দেখে বুঝে তারপরে ইনভেস্টমেন্ট করবেন। এই ধরনের একটা কিন্তু মানে ট্রেন্ড চলতেছে কিন্তু মার্কেটে,
যে কারণে অনেক ইনভেস্টররা কিন্তু ধরেন আমরা সবাই বলি 2010 অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কন্টিনিউয়াসলি মার্কেট ফল। এখন কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেট ফল না, মার্কেট একটা স্টেবল জায়গায় দাঁড়িয়েছে। আচ্ছা 10 পয়েন্ট আপ, 20 পয়েন্ট আপ অর 20 পয়েন্ট ডাউন, মানে যে কোনো দিন এরকম একটা মোরলেস একটা ভলিউমের একটা ব্যালেন্স আছে। 500 কোটি টাকার নিচে অ্যাভারেজ টার্নওভার হয় না, অ্যাভারেজ টার্ন 500 কোটি টাকার বেশি। তো এখন এই জায়গাটার মধ্যে 2010 যেমন কন্টিনিউয়াস এখন ফল হচ্ছে না, তারপরেও কিন্তু পিপল আর লুজিং মানি। কিভাবে? এই যে দেখেন, এই যে গ্যাপের মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে কিন্তু আপনি টাকা লস করবেন, এরপরে আবার ইনভেস্টমেন্ট করছেন। আরো একটি বিষয় এখানে জড়িত কিনা দেখেন, আপনি যে বিনিয়োগেরা স্বাভাবিকভাবে বিপ্লব ভাই যেটি বললেন যে যেখানে মুনাফা সেখানে বিনিয়োগ করবেন। তো দেখা যাচ্ছে যে কোম্পানিটা প্রাইস বাড়ছে, তখনই দেখা যাচ্ছে যে কোনো ধরনের হস্তক্ষেপ আমরা লক্ষ্য করছি। আপনি যদি দেখেন যে প্রাথমিক রেগুলেটরদের যে আচরণ সেটি কিন্তু বেশ সন্দেহজনক। আপনাকে যদি একটা এক্সাম্পল দেই, গতকালকে হঠাৎ করে আপনার সিএমসি কামালের ইপিএস দিল, হঠাৎ করে ইপিএস দিল এবং শেয়ার হলটেড হয়ে গেল। আজকেও শেয়ারটির ভলিউম ভালো, কিছুটা বেড়েছে প্রাইস। এই কোম্পানিটার ইপিএস কিন্তু কোম্পানি ডিএসসিতে গত বুধবারে দিয়েছে এবং ল অনুযায়ী সে কয়েক ঘন্টার মধ্যেই সেটা দিতে বাধ্য, সঙ্গে সঙ্গে বাধ্য, ট্রেড আওয়ারে হয়। কিন্তু ট্রেড আওয়ারে না হলে আপনি পরের দিন দিতে বাধ্য। কিন্তু সেটি এই যে গতকালকে মঙ্গলবারে এসে সেটি কিভাবে দেয় এবং সেখানে কোনো ব্যাখ্যা ছিল না। এটি বিপ্লব ভাই যদি বলেন। আমি যদি বলি, সিকিউরিটি আইন অনুযায়ী এখন এসএসসির একটি তদন্ত কমিটি গঠন করা উচিত, গঠন করে ডিএসসি থেকে ব্যাখ্যা চাওয়া উচিত। বিডিএসসি বলতে পারে যে আমরা যে ইপিএসটি পেয়েছি এটি আমাদের সন্দেহ হয়েছে, আমরা রিকনফার্ম করব। এটি তারা রিকনফার্ম চাইতে পারেন, কিন্তু আগে স্ক্রিনে দিয়ে রিফর্ম চাইতে হবে। কারণ যে কোনো ডিসক্লোজার আইনে বলেছে অ্যাডভান্স আপনি দিতে বাধ্য। তার মানে আপনি আইন ভায়োলেট করেছেন, আপনি ডিএসসি হন, সিএসসি হন, ইভেন এসএসসিও যদি হয়, আইনের বাইরে তো কেউ না। মানে এসএসসিও তো পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে দায়বদ্ধ। মানে আমরা যদি কেউ ভাবে আইনের ঊর্ধ্বে, আমার তো মনে হয় এখানে যদি আমি বলি যে এখানে কেউ অসৎ উদ্দেশ্যে কিছু শেয়ার কিনে পরে দিয়েছেন, এটা তো আমি বলতেও পারি, আমি জানি না। কিন্তু যদি আমি এইভাবে বিনিয়োগকারীরা চিন্তা করে থাকেন, এটা তো হয়নি, মানে এই 2010 আমরা এই রকম অনিয়ম দেখি নাই যেটি এখন হচ্ছে। এইটার জন্য আমার মনে হয় এসএসসির একটি শক্ত তদন্ত কমিটি গঠন করা উচিত এবং ডিএসসির যিনি এটার জন্য দায়ী তার বিরুদ্ধে স্ট্রং পানিশমেন্ট নেওয়া উচিত। আমি আরো উদাহরণ দেই, যদি আপনার দেখেন ন্যাশনাল টিউব একটি কোম্পানি যারা ডিএসসিতে একটি তথ্য দিয়েছে যে প্রাইস সেনসিটিভ ইনফরমেশন, কিন্তু ডিএসসি বলছে যে এটা প্রাইস সেনসিটিভ ইনফরমেশন না। এখন কোম্পানি যেটা দিবে সেটা বিনিয়োগকারীদের জানার উদ্দেশ্যেই তো দিয়েছে, সেটি কি ডিএসসি এখানে না দিয়ে প্রাইস সেনসিটিভ ইনফরমেশনের অবশ্য কিছু ক্রাইটেরিয়া আছে, এসএসসি লতে দেয়া আছে। তখন ডিএসসির ওয়েবসাইটে দেওয়া উচিত ছিল যে ন্যাশনাল টিউব একটি এই দিয়েছে, বাট অ্যাকর্ডিং টু দিস ল এটি প্রাইস সেনসিটিভ ইনফরমেশন না, তাহলে ফুল ডিসক্লোজার হতো। এখানে আসলে আমার ধারণা যোগ্য লোকের অভাব, মানে কোম্পানিটা দিয়ে ওই কোম্পানিরই আরো একটি মইন ভাই লক্ষ্য করবেন, গতকালকে রেকর্ড ডেট ছিল, হঠাৎ করে দেখবেন যে ডিএসসি একটি নিউজ দিয়েছে যে একটি অনলাইন পত্রিকা নিউজ করেছে, সেই নিউজের ভিত্তিতে কোম্পানি জানিয়েছে এটা কোনো ভিত্তি নেই। মানে অনলাইন কবে নিউজ করেছে, যদি করে সেটা আরো 1 মাস আগে করেছে, কারণ তখন আমি আপনার সাথে খুব একমত যে ডিএসসির যে কর্মকাণ্ড এটি এসএসসিকেই চেক করতে হবে। কারণ ডিএসসি রেগুলেটর কিন্তু এসএসসি, আবার ডিএসসি কিন্তু এখন শুধু একটা কোম্পানি মাত্র, প্রফিট ওরিয়েন্টেড কোম্পানি এখন, এবং এখানে কিন্তু ডিমিউচুয়ালাইজ। আমি যদি ব্রোকারদের দোষ দিব, তা ব্রোকারদের আমি দোষ দিচ্ছি না। তার মানে ডিএসসির বোর্ড অত্যন্ত অদক্ষ, যাদেরকে আপনি নিয়োগ দিয়েছে গভর্নমেন্ট, এই যে মেয়াদ শেষ হয়ে যাবে আপনার এই এপ্রিল বা মেতে, মার্চে শেষ হবে। এবার আমি মনে করি যে ডিএসসির চেয়ারম্যান থেকে শুরু করে যারা ভালো পুঁজিবাজার বোঝে না এরকম লোককে, যেমন ধরেন আমার প্রথম থেকেই খটকা লেগেছিল, একজন বিচারপতিকে দিয়েছিলেন ডিএসসিতে আর এনবিআর এর সাবেক চেয়ারম্যানকে দিয়েছে সিএসসিতে। উল্টা হওয়ার কথা, মানে এনবিআর এর চেয়ারম্যান তো পুঁজিবাজার, আইন, ল সব জানেন, আর বিচারপতি শুধুমাত্র জানেন আইন। তা এখন প্রবলেম হচ্ছে রাষ্ট্রীয় ক্ষেত্রের কিছু নিয়োগের ফলে বাজার ক্ষতিগ্রস্ত হয়। ওনার সাথে যদি এখন স্ট্র্যাটেজিক পার্টনাররা আসে, উনি তো নেগোশিয়েট করতে পারবেন না, কারণ উনি প্রাইসিং মডেলটাই জানেন না যে ডিএসসির
এই যে এক একটা শেয়ারের ভ্যালু, এটা ডিসিএফ মডেলে কত বা ইন্ট্রিনসিক ভ্যালু কত, সেটা দিয়ে তো আমি যে 30% বেচবো, এত ভেতরে না যে মোটা দাগে যেটা বোঝা যায়, সাধারণ বিনিয়োগকারীরা যেটা বুঝে, সেই জিনিসটা তো ডিএসসির ক্ষেত্রে আমরা দেখছি ব্যাপক অনিয়ম। এবং এখানে আমি ব্রোকার্স অ্যাসোসিয়েশন নির্বাচন হয়েছে, আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি তাদের আজকে এজিএম, এবং এখানে নতুন কমিটি আসবে, তারা এই ব্যাপারে হস্তক্ষেপ করবে, তারা আমাকে বলেছে। আমি আপনাকে আরেকটা কথা বলি, ডিএসসি তে যখন এই ধরনের চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়, প্রবলেম হয় কি, তখন দুই একজন সাবেক সভাপতি বা যারা আছেন তাদের ভিপে পুরা চেয়ারম্যান চলে যান। আপনি যখন কিছুই জানেন না, তখন তারা যেভাবে বলে সেভাবেই চলে। আমি নাম না বলেই বলছি, এটি খুব ব্যাড প্র্যাকটিস। মানে আপনি করলেন স্বায়ত্তশাসিত, হয়ে গেল আরো অধীন। জি, এই ক্ষেত্রে যদি আপনার বাধ্যবাধকতার কারণে হয়তো আপনি ওভাবে বলতে পারবেন না, কিন্তু যতটুকু জানতে চাই, এসব ক্ষেত্রে বিনিয়োগকারীরা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? এই ইনফরমেশনের এই যে ধরনের অনিয়মের কথা এখন উঠে আসলো, বিপ্লব ভাই বললেন যে ডিএসসি থেকে যে করা হয়, এখন আরেকটা বিষয় আছে, সিএসসি কেন করলো না? ডিএসসি দুই জায়গায় তো নিউজটা দিয়েছে, তাহলে সিএসসি কেন করলো না? এখানে আমি যেটা সিএসসির সাথে কথা বলেছি, বিভিন্ন সময় দেখেছি, যেটা সিএসসি ডিএসসি কে ফলো করে, তারা যে স্বতন্ত্র স্টক এক্সচেঞ্জ, সেটা কিন্তু তারা আসলে তাদের কার্যকলাপে কখনোই এটা প্রমাণিত হয়নি। না, আপনি রাইটলি সেড, বিনিয়োগকারীরা তো অবভিয়াসলি ক্ষতিগ্রস্ত। মানে সবসময় এক্সচেঞ্জের কাজ কিন্তু শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, আর রেগুলেশনগুলো আমরা যারা ইনভেস্টমেন্ট করছেন, যারা স্টেক হোল্ডার আছেন, তারা প্রপারলি আইন কানুনগুলো মানছেন কিনা, এইটাই তাদের কিন্তু মেইন জব। আপনি একটা মানে পয়েন্ট ধরে আমি কথা বলি, সেটা হচ্ছে যে আপনি বললেন যে অনলাইন পত্রিকার বরাতে তারা পরে নিউজ করেছে, মানে ডিএসসিতে নিউজ দিয়েছে, নিউজটা করেছে সেটা কিন্তু এক মাস আগে। তাহলে গতকালকে রেকর্ড ডেট ছিল, গতকালকে রেকর্ড ডেটের দিন এটা করা, আমি ওই পয়েন্টটাতে আপনার আসছি। এখন অনলাইন পত্রিকা কি করলো, আর আপনার যে কোনো পত্রিকায়, যে কোনো মিডিয়াতেই হোক, টিভিতে কি বললো, সেটা তো আর দিস ইজ নট দেয়ার জব। ওইটা দেখে স্ক্রিনিং করে ওখানে নিউজ করে, এটা তাদের কাজ না। কিন্তু তারা যখন মনে করেছে এটা প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন না, তখন তারা ডিক্লাইন করে দিয়েছে, পাবলিশই করে নাই। তো আবার যখন অনলাইন বরাতে যখন বলবে, তার মানে কি? এখানে একটা প্রশ্ন আগেই দেওয়া উচিত ছিল। হ্যাঁ, যখন আপনি পরে দিচ্ছেন, তাহলে আপনাকে এটা আগে আপনাকে স্ক্রিনিং করা উচিত ছিল। যদি আপনি মনেই করছেন যে এটা প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, তাহলে পরেই বা কেন দিলেন? এখানে একটা প্রশ্ন আসলেই থেকে যায়। এটা খুবই দুঃখজনক, বিষয়টা যদি এরকম হয় আসলেই খুব দুঃখজনক। দুঃখজনক বলে এখানে ইমোশনের কোনো ভ্যালু নাই, এখানে আইন অনুযায়ী চলে, এবং আইনকে যখন আপনি অমান্য করছেন, আপনার রেগুলেটর অবশ্যই আছে। আমরা জানি যে বিএসসি কিন্তু 2 স্টক এক্সচেঞ্জের বোর্ডকে ডেকেছে, এবং এই প্রথম বাংলাদেশের ইতিহাসে যে 2 স্টক এক্সচেঞ্জের 2 বোর্ডকে একই সাথে ডেকেছে সামিটের ইস্যু নিয়ে। বোর্ডকে এইভাবে এসএসসি কখনোই ডাকে নাই। তার মানে এসএসসি অনেক বিষয় সজাগ, অনেক বিষয়ে তারা কঠোর হচ্ছে, কিন্তু এই সব বিষয়ে তো সরাসরি বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং সেক্ষেত্রে যদি যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি এখানে তাদের শাস্তিমূলক ব্যবস্থা না দেয়া হয়, তাহলে এগুলো তো প্রতিনিয়তই বাড়তে থাকবে। না, আপনার সাথে আমি 100% একমত এই ব্যাপারে। মানে এক্স্যাক্টলি বিএসসির হস্তক্ষেপ ছাড়া এখানে তো আমরা তো ব্রোকার, আর অন্য যারা স্টেক হোল্ডার আছে তারা দে ক্যানট ডু এনিথিং এগেনস্ট দিস ইস্যুস। এটা ওনলি বিএসসি ক্যান টেক দ্য ইনিশিয়েটিভ, প্রপারলি জাজমেন্ট করে, প্রপার ইনভেস্টিগেশন করে, যদি কোনো রূপফল থাকে, কারো কোনো ফল থাকে, এটা পানিশমেন্ট না হলে বেসিক আপনি যেটা বলেছেন এটা প্রতিনিয়ত এটাই কিন্তু নিয়ম। মানুষ যখন একটা ক্রাইম করে, যখন এটার তার কোনো বিচার হয় না, তখন সে ইন্সপায়ার হয়। কিন্তু আমি আরেকটু যোগ করতে চাই, এখানে অনেক ব্রোকারদের সাথে কথা বলেছি আমি, যারা আগে মেম্বার ছিলেন, এখন শেয়ার হোল্ডার, তারা এখন অনেকেই অভিযোগ করছেন যে ডিএসসির যারা কর্মকর্তা, ইভেন জুনিয়র অফিসার, তারাও কিন্তু ওই যে ব্রোকারদের সাথে ইদানিং মানে তাদের আচরণগুলো খুব খারাপ, এবং অনেক সিনিয়র ব্রোকার যারা সিনিয়র সিইও, তাদেরকে নাম ধরে সম্বোধন করেন, এবং অনেক জুনিয়র কর্মকর্তা। এই অভিযোগগুলো আসছে, এগুলোর ব্যাপারে আসলে কিছু করার আছে? আমি আসলে সত্যিকার অর্থে দুটো জিনিস বলছি, যে যদি কোনো বিনিয়োগকারী ন্যাশনাল টিউব বা অনেক অংশ কিনে ক্ষতিগ্রস্ত হন, তাহলে তার কিন্তু লিগ্যাল আমার কোনো বিনিয়োগকারী কিনলেন এই ডিএসসির কারণে যদি ক্ষতিগ্রস্ত হন, তাহলে তারা লিগ্যাল স্টেপ নিতে পারেন। কারণ লিগ্যাল স্টেপ কি হতে পারে, সরাসরি আইনজীবীর মাধ্যমে এসএসসি কে চিঠি দিলে, এসএসসি আইনজীবী একটা ল উল্লেখ করে দিলে এসএসসি তদন্ত কমিটি গঠন করতে বাধ্য।
তখন কিন্তু স্টেপ হবে। অনেক সময় ধরেন আপনি 2-3 কোটি টাকার আপনি বিনিয়োগ করেছেন, কিন্তু একটা লয়ার চিঠি কত টাকা খরচ হচ্ছে, সে 20,000 টাকা আপনার কস্ট হবে, কিন্তু আপনি কিন্তু রেমেডি পাবেন। এটা সারা ওয়ার্ল্ডে করে। আমরা কিন্তু অনেক সময় আমরা খুব আবেগী, মানে আমরা মনে করি ঠিক আছে হলো দেখবো, এই একটা। আর দুই একটা জিনিস বলছেন যে ডিএসসি যদি এটি হয়ে থাকে, এই দুর্বলতা কিন্তু বোর্ডের। এখন বোর্ডের মধ্যে কিন্তু ডিএসসির ব্রোকারদেরও 2-1 সদস্য আছেন, আর বাকি যারা আছেন ডিএসসির যিনি সদস্য থাকবেন তাকে কিন্তু বোর্ডকে বুঝিয়ে কনভিন্স করতে হবে। 2জন আছেন ইতিমধ্যে আমি জানি, এই 2জন ছিলেন, সভাপতিও ছিলেন। তারা কিন্তু চেয়ারম্যান এবং আদারকে বলবে যে আপনার যে কর্মচারী, এমডিকে ডেকে বলবে যে এই কর্মচারীগুলো অত্যন্ত অশালীন আচরণ করছে এবং বোর্ড অ্যাকশন নিতে পারে। এখন বোর্ড যদি উস্কানি দেয়, বোর্ড যদি মনে করে ওনারা মাইনরিটি আমরা মেজরিটি ফ্রম দ্য গভর্নমেন্ট, আমরা একটু ব্রোকারদেরকে হেয় করি, এটি দুঃখজনক। কারণ দিনের শেষে কিন্তু দিস ব্রোকার হচ্ছে প্ল্যাটফর্ম। আপনি কেনা বেচা যে করবেন, ব্রোকার ছাড়া তো হবে না। মানে আপনি কোনো যদি ব্রোকারদেরই আপনি হেয় হয়ে যায়, তাহলে তো সেখানে বিনিয়োগকারীদের অবস্থা কি? এই যারা সাবেক লিডার ছিলেন, হ্যাঁ যারা সাবেক লিডার ছিলেন বা এখন হচ্ছেন বা ব্রোকার্স অ্যাসোসিয়েশনে আছেন, আমি এটার প্রমাণ আছে, আমি কেন সবার কাছেই প্রমাণ আছে যে কোনো শেয়ার নিয়ে মানে তদন্তর ব্যাপারে বা বিভিন্ন ধরনের চিঠির ব্যাপারে ওইসব ব্রোকারেজ হাউসে দেয়া হয় না, দেয়া হয় ইনস্টিটিউটগুলোকে দেয়া হয় সাধারণ যেসব ব্রোকারের সিইওরা একটু জেন্টল, যারা নির্বাচন করে না তাদেরকে বলি। যদি বাংলাদেশের আপনি ডিএসসি কে চেঞ্জ দেখতে চান, আমি মনে করি একজন দক্ষ ইকোনমিস্ট হতে পারেন, অথবা একজন ধরেন দক্ষ এনবিআর ছিলেন চেয়ারম্যান, এই ধরনের লোক কিন্তু আগামী প্রেসিডেন্ট হিসেবে আমরা চাই। মানে আপনি আমি নিজে লয়ার হিসেবেও বিচারপতি বা লয়ার চাই না। কেন চাই না? কারণ 2-4 জন লয়ারের কোম্পানি ল সম্পর্কে আইডিয়া আছে, তারা কেউ ওই পোস্টটা নেবে না। কেন নেবেন আপনাকে বলছি, তারা দিনে আর্ন করেন অ্যারাউন্ড $1 মিলিয়ন টাকায়। ওই পোস্টে যে ফ্যাসিলিটিস ভাতা, এটি কোনো বড় লয়ার পাবেন না। কিন্তু দেয়ার আর পিপল যারা রিটায়ার করেছেন, সম্মানিত সেক্রেটারি, এনবিআর চেয়ারম্যান, বড় ইকোনমিক্স, সম্মানের জন্য নেবেন। তো লয়ার আবার যারা ভালো বুঝেন তারা তো এটা নেবেন না। এখন তার মানে হচ্ছে আপনি এমন একজনকে দিবেন, এটি এসএসসিতে হয়েছে, এসএসসির মেম্বার লিগ্যাল হচ্ছে কোনো কাজ করতে পারেন না। কারণ এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন আইন। আপনি যদি আমেরিকা বা কানাডায় প্র্যাকটিস করতে যান, আপনার 2টা ডিগ্রি লাগবে। একটা লাগবে আপনার লিগ্যাল ডিগ্রি, আরেকটা লাগবে আপনার বিবিএ, এমবিএ বা চার্টার অ্যাকাউন্ট। এইটি ছাড়া আপনি কোনো কোম্পানি কোর্টে দাঁড়াতে পারবেন না। বাট বাংলাদেশে তো অনেক কিছু চেঞ্জের দরকার, চেঞ্জিং হ্যাপেন করছে। এবং পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে আপনার মাধ্যমে বলবো, এদের কিন্তু মাঝে মাঝে এসএসসিকে ডাকা উচিত, অ্যাটলিস্ট 3 মাসে একবার। মহিন ভাই, এই যে বিপ্লব ভাই যে প্রসঙ্গগুলো তুললেন, তার মানে এখনো অনিয়ম আছে, এখনো সমস্যা আছে, স্বচ্ছতা আসে নাই। সেক্ষেত্রে বিনিয়োগকারীরা আসলে মুনাফা করার আশাটা কিভাবে করবেন? আর যারা প্রাথমিক রেগুলেটর, তাদের আচরণই যদি এরকম রহস্যজনক হয়, তাহলে বিনিয়োগকারীরা মুনাফা পাবেন কোত্থেকে? মানে এখানে 2টা পার্ট, একটা বিনিয়োগকারীর কথা বললেন, আর হচ্ছে আমাদের এক্সচেঞ্জ রেগুলেটর যে এন্ডি কথা আমরা কথা বলি। কিছু ম্যাল প্র্যাকটিস তো আছে, যেটা নিয়ে আমরা এতক্ষণ মানে দীর্ঘ আলাপ করলাম। তো এগুলোর মধ্যেও কিন্তু মুনাফা আছে, ভালো স্টকে কিন্তু ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি কিন্তু আছে। আপনি যদি ভালো কোনো ব্রোকারেজের সাথে, ভালো কোনো মার্চেন্ট ব্যাংকারের সাথে যদি কথা বলেন, তাহলে একটা ইনভেস্টমেন্ট গাইডলাইনে যদি আপনার আইডিয়া না থাকে, দেয়ার আর মানে লট অফ ইনফরমেশন ডিএসসির ওয়েবসাইটে আছে, এসএসসির ওয়েবসাইটে আছে। ইভেন ভালো ব্রোকার যারা আছে তাদের রিসার্চ টিম আছে, দে আর সেন্ডিং ডেইলি রিসার্চ, দে আর সেন্ডিং উইকলি রিসার্চ, মান্থলি রিসার্চ পাঠাচ্ছে, স্পেসিফিক একটা ইকুইটি রিসার্চও পাঠাচ্ছে, সো দ্যাট ইউ হ্যাভ টু বি এডুকেট। মইন ভাই, একটু যদি আমরা বাজারের দিকে তাকাই, যে ইন্ডেক্স কিন্তু এখন মোটামুটি যে একটা 4700 লেভেলে যে আবার পড়ে যায়, সেই জায়গা থেকে কিন্তু গতকালকে আমরা দেখেছি যে অতিক্রম করেছে। অনেকেই টেকনিক্যাল যারা অ্যানালাইসিস করেন তারা বলছেন যে টেকনিক্যালি এখন এই জায়গা থেকে আর উপরের দিকে যাওয়ার একটা সময় চলে এসেছে। আবার অন্যদিকে দেখেন যদি আপনার মানে এখন মিক্সড বাজার, অর্থাৎ কোনো একটি সেক্টরের প্রাধান্য দেখা যাচ্ছে না, কোনো একটি সেক্টরে ভালো শেয়ারগুলো অথবা যে শেয়ারে বড় বড় বিনিয়োগকারী আছেন বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সম্পৃক্ততা আছে, সেই শেয়ারগুলো বাড়ছে। তার মানে একটা মিক্সড বাজার আছে। এই বাজারে বিনিয়োগকারী আসলে কি বিষয়গুলো দেখবেন, কোন শেয়ারে বিনিয়োগ করবেন? আপনি যেটি একটু আগে যেটি বলছিলেন যে একদম এন্ট্রি লেভেল, এখন এন্ট্রি লেভেল কোনটা? আচ্ছা, ভেরি মানে কমপ্লেক্স প্রশ্ন আসলে। ইনভেস্টররা প্রতিনিয়ত এই ধরনের প্রশ্ন করে যে এন্ট্রি কোনটা, এক্সিট কোনটা।
তো এখন আমি অ্যাজ এ ব্রোকার আই ক্যানট সে দিস ইজ এন্ট্রি অ্যান্ড দিস ইজ এক্সিট। আমরা কিন্তু এজিউম করতে পারি দিস ইজ অল অ্যাবাউট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, কিন্তু মার্কেটটা কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এখন কোনো কারণে ডিমান্ড ক্রিয়েট হয়ে গেলে সো আমার অ্যান্টিসিপেশনে কিন্তু তখন কাজ করে না, লাইক আমাদের এক্সপেক্টেড প্রাইসের চেয়ে অনেক বেশি হয়ে যায়। টু সাম আবার কখনো এরকম হয় যে দেয়ার ইজ এ প্রাইস সেন্সিটিভ নিউজ আছে, ইনসাইড ইনফরমেশন আছে, বাট উই ডোন্ট নো, উই রিয়েলি ডোন্ট নো। তখন কিন্তু আবার ওভার রিফ্লেক্ট করে প্রাইসটা, আমরা যে প্রাইসে এক্সপেক্ট করছি তার চেয়ে বেশি হয়। আবার অনেক সময় অল অফ এ সাডেন আপনি দেখেন দু একটা স্টক আছে যেগুলোর প্রাইস এমন জায়গায় গেছে হঠাৎ করে স্পন্সর সেল আসছে লার্জ কোয়ান্টিটি, হঠাৎ করে আমরা ধারাবাহিকতা দেখতে পাই না আর্নিংসে, হঠাৎ করে আর্নিংসের ধারাবাহিকতা নেগেটিভ আর্নিং। তো এইসব ক্ষেত্রে অবশ্যই যারা আমাদের তো একটা অভিজ্ঞতা আছে, আমরা 4-5 বছরের কোম্পানি অ্যানালাইসিস দেখতে পারি স্পন্সর কারা আছে, বেসিক্যালি তাদের বিহেভিয়ার প্যাটার্নগুলো কেমন, তারা সমাজে অন্য অন্য সেক্টরে তারা কেমন করছে, সো এই জিনিসগুলো কিন্তু দেখার বিষয় আছে। এখন মোস্ট অফ দ্য অনেক ইস্যুয়ার কোম্পানি শেয়ার প্রাইসের সাথে ইনভলভ হয়ে যায়। এখন দিস ইজ নট দেয়ার জব। আমি এন্টারপ্রেনার, আমি বিজনেস করি, সো আমার কাজ হচ্ছে বিজনেস করা, বিজনেস কীভাবে ডেভেলপ করে সেটা করা এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ট্রান্সপারেন্সিটা রাখা। তো এই জায়গাটায় যদি আমরা এন্টারপ্রেনার ইনভলভ হয়ে যাই, এখানে কখনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে লাইক আর্নিং বাড়ায় দেখানো, কোথাও এই ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংগুলোতে স্কোপ আছে, করার মতো স্কোপ আছে, কিন্তু আমার মেন্টালিটি, আমার নৈতিকতার জায়গা থেকে যদি আমি সরে আসি, তাহলে তো ওখানে ওই জায়গাটা তো কারেকশন আমরা ইনভেস্টর হিসেবে, মানে ইনভেস্টর যারা আছে তাদের পক্ষ থেকে যদি বলি, এটা আমাদের পক্ষে করা সম্ভব না। এটা আমাদের রেগুলেটর যারা আছে, আইন কানুন এই জিনিসগুলো দিয়ে এই জায়গাগুলো ফিক্স করতে হবে। আদার দেন ইনভেস্টররা কিন্তু প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হতে থাকবে। আবার ইনভেস্টরের কিছু কিন্তু অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। শুধুমাত্র আমি রেগুলেটরকে দোষারোপ করব, রেগুলেটর কিছুই দেখছে না, আমিও দেখবো না কেন? একটা কোম্পানি 10 বছর যাবৎ 5 বছর যাবৎ জেড গ্রুপ পেয়েছে, হঠাৎ করে আপনি এক সপ্তাহে এটা 10% 15% বেড়ে গিয়েছে। যখন আমাদের অ্যাটিটিউড হচ্ছে যে যেই শেয়ারের প্রাইস বাড়তে থাকে ওইখানে ফান্ড ফ্লো হইতেই থাকে। আমরা মনে করি আজকে 10 টাকার শেয়ার 11 টাকা হয়ে গিয়েছে, এরপর হয়তো 12 টাকা হবে। যখন 12 টাকা হয়ে যায় তখন আমি বলি যে না, আই মিস সামথিং, হয়তো এটা এখান থেকে 15 টাকা হয়ে যাবে, তখন আমি 12 টাকা গিয়ে ঢুকি। এবং যারা বড় ইনভেস্টর আছে, যারা ম্যাচুর ইনভেস্টর, দে সেল ইন দ্য। একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমাদের সাথে কেউ আছেন? আসসালামু আলাইকুম, আমি দীপন বলছি রাজশাহী ভার্সিটি থেকে। জি বলুন। হ্যাঁ আসিফ ভাইয়া, হ্যাঁ একটু ধন্যবাদ যে 40 মিনিটে আপনাদের প্রোগ্রামটা অনেক সুন্দর হয়। তো আমার 2টা প্রশ্ন আছে ভাইয়া, একটু প্লিজ শুনলে ভালো হবে। সেটা হলো, 1 নম্বর হলো যে 96 সাল আর 10 সাল, 96 সালে অর্থমন্ত্রী বললো যে 96 মতন হবে না 2010 সালে যেটা শেয়ার বাজার হয়েছে, সেটা কি হয়েছে সেটা তো বুঝতে পারছেন। 1 2 নম্বর হলো বিপ্লব ভাইয়ের একটা প্রশ্ন যে আমরা যে কত নিয়ে কথা বলছেন, খালি শেয়ার বাজার টকশো, শেয়ার বাজার আলোচনা, ঠিক আছে, আসলে কি অ্যাকচুয়ালি কি শেয়ার বাজার নিয়ে প্রকৃতপক্ষে পারফেক্ট জিনিসটা কি কথা হচ্ছে? আসিফ ভাই আপনাকে এর জন্য ধন্যবাদ। কিছু হলো আপনি যে কথাটা বলছেন আমি মনোযোগ সহকারে শুনি। রবিবারে মইনুদ্দিন স্যার আসছিল, উনি বললেন যে পারফেক্ট বিনিয়োগকারী আমরা না, খালি বই পড়ে বা এ পড়ে এটা কিছু না। কিন্তু আমি বলতে চাই, এত কিছু পরে আমরা কি শিখবো, কি জানবো? আমরা তো আপনাদের পুরো নির্ভরশীল, যারা বড় বড় হত্যা তাদের পুরো নির্বেশ করে তো 5 লাখ 10 লাখ ইনভেস্ট করি। কেউ কি ইচ্ছা করে গোবরে পা দিবে? কেউ কি ইচ্ছা করে মরতে যাবে? কেউ কি ইচ্ছা করে তার জীবনে? দর্শক আপনাকে ধন্যবাদ আপনার মতামত এবং আপনার প্রশ্নের জন্য। আমাদের সাথে আরেকজন বিনিয়োগকারী আছেন। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রেনুরা বলছিলাম মগবাজার থেকে। জি বলুন। আমার প্রশ্ন হলো যে ক্যাপিটালটা ভাই আমি যখন 40 টাকা দেখলাম, তো এটা হঠাৎ 20 টাকা আসলো আস্তে আস্তে, তো আমি 20 টাকা কিনলাম। এরপরে আসলো 10 টাকা, এরপরে হইল 9 টাকা। 9 টাকাতে আমি আবার কিনলাম নেটিং করার জন্য। এখন সেই শেয়ার 7 টাকা চলে, আবার নাকি 5 টাকা হয়ে যায়। ভাই আমাকে একটু হেল্প করেন, আমি কি করতে পারি? আপনার প্রশ্নটা কি? আপনি এখন নাকি শেয়ারটা সেল করে দেব? আচ্ছা, এখানে আপনার একটি প্রশ্ন যদি করি যে আপনি এই শেয়ারটা যখন 20 টাকা আসলো, তারপরে যখন নিচের দিকে নাম ছিল, আপনি কি কারণে এই শেয়ারটা বিনিয়োগ করলেন? এটার মানে এই কোম্পানি সম্পর্কে আপনি কি জানেন? না, ওই নেট মনে করলাম যে 20 টাকা থেকে 9 টাকা যদি আমি বেশি কিছু কিনে রাখি, সেটা ঠিক আছে, কিন্তু এই কোম্পানিটা সম্পর্কে আপনার কি ধারণা আছে? এই কোম্পানি যখন তালিকাভুক্ত হয় তখন এই কোম্পানিটা নিয়ে কিন্তু প্রচুর লেখালেখি হয়েছে, অনেক জায়গায় কথা হয়েছে,
আপনি এটার হেড অফিস পর্যন্ত ছিল না, আপনার মনে আছে কিনা যখন তালিকাভুক্তি হয়। তারপরে এটি লিস্টেড হয়েছে, কিভাবে লিস্টেড হলো সেটা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক। এবং আমরা একটা বিষয় জানি যে অর্থ মন্ত্রণালয় বিএসইসিকে একটি চিঠি দিয়েছিল, সেখানে বলেছিল যে আইপিও প্রাইসিংয়ের ব্যাপারে আপনাদের আপনাদের পদক্ষেপগুলো কি। সেখানে কিন্তু এই কোম্পানিটার ব্যাপারে একটি নির্দেশনা বা একটা জানতে চাওয়া ছিল। তো এই যে বিনিয়োগকারী যে এই কোম্পানিটা সম্পর্কে মনে হয় তিনি খুব বেশি জানেন না, তো তারপরও কিনেছেন, লোকসান করেছেন, এখন কি করবেন? দেখুন, এইটা আমি এক্স্যাক্টলি ওনাকে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না বা দিতে পারি না, বা আমার দেওয়া ইনফ্যাক্ট ঠিকও না, বাট আমি দিতে পারি না। সেই আইনে বলি আর যেইভাবেই বলি আমি তাকে দেওয়া আমার রাইট নাই। বাট আমি তাকে ব্যাখ্যা করতে পারি যে আদৌ মানে এই কোম্পানিটার এক্সিস্টেন্স, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বিজনেস, এই জিনিসগুলো আমরা যেহেতু প্রফেশনাল, সো আমরা এখান থেকে একটা সামারি করে উই ক্যান হেল্প হিম, যে দেন তারপরে সেই সিদ্ধান্ত নিবে পুরো লসটা সে নিবে কি নেবে না। কারণ সিদ্ধান্তটা, ইনভেস্টমেন্টটা তার, সিদ্ধান্তটাও তার। আমরা মাঝখানে আমরা ব্রোকার, আমরা তার অর্ডারগুলো এক্সিকিউট করি। বাট আমাদের কাছে যে তথ্যগুলো পাবলিকলি ইয়েতে থাকে, পাবলিক করা হয়, এজিএম এ বলা হয়, তারপর অ্যানুয়াল রিপোর্টে থাকে, রিসার্চ টিমও আছে, সেই টিমও এটা নিয়ে কাজ করে, হয়তো সরাসরি ভিজিটেও যান, তারা আসলে দেখতে পারেন কোম্পানির স্ট্রেংথ কতটুকু। বিপ্লব ভাই, এইসব ক্ষেত্রে বিনিয়োগকারীরা কি করবেন? ধরেন এই যে কোম্পানিটি, এই ধরনের কোম্পানি বিনিয়োগকারীদের প্রথম কথা হচ্ছে কেনাই উচিত না। আপনার জিরো নলেজ নিলে, আমি আপনাকে একটা সহজ কথা বলছি, আপনি একটা দোকান, এটির মতো আরো একটি উদাহরণ আছে আপনার এই ইউনাইটেড টিয়ার। আমি আপনাকে বলি, একটা দোকান আপনি খুলবেন, একটা মুদি দোকানও যদি খুলতে চান, আপনি কিন্তু যে মুদির ব্যবসায় 10 বছর ভালো জানে তার পরামর্শ নিয়েই তো খুলবেন, কোন প্লেসে খুললে চলবে, কোন প্লেসে চলবে না। কিন্তু আমরা কিন্তু কোটি কোটি টাকার শেয়ার এমনি কিনে ফেলি। এখন আমি কিছু পজিটিভ কথা বলি যে বিনিয়োগকারীদের আসলে করা উচিত। বাংলাদেশের সবচেয়ে বড় খাত হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার খাতে গভর্নমেন্ট বিনিয়োগ করছে, তারপর পাওয়ার আছে। এখন এই সেক্টর থেকে যদি আপনি ভালো কোম্পানি চুজ করতে পারেন, লাভ হবে। আর একটা হচ্ছে বাংলাদেশে আপনি যদি মনে করেন ফুড, ক্লোথ আর হচ্ছে আপনার ফার্মাসিউটিক্যাল সেক্টর, এই সেক্টর থেকে যদি আপনি 3-4টা ভালো কোম্পানি ফার্মাসিউটিক্যাল সেক্টর সম্পর্কে বলতে পারি, এটার যে গ্রোথ, এবং বাংলাদেশে ওষুধের দাম কিন্তু পৃথিবীর মধ্যে অনেক কম, এর থেকে যদি আপনি 3টা কোম্পানিও বাঁচতে পারেন, এটি আমরা নাম বলবো না, আপনি 5 বছরের তার ডিভিডেন্ড হিস্ট্রি দেখে যদি বিনিয়োগ করতে পারেন, এখানে একটা বিশাল সম্ভাবনা আছে। ঠিক পাওয়ারের সেরকম সম্ভাবনা আছে, ইনফ্রাস্ট্রাকচারে একটা বড় সম্ভাবনা আছে, কিন্তু তারপর একটু সতর্ক থাকতে হবে। আগামী বছর 17 সালে একটা ভ্যাট আইন হবে, ভ্যাট আইনে 15% ভ্যাট কিন্তু সবার জন্য ম্যান্ডেটরি হচ্ছে। সেক্ষেত্রে যারা রড ম্যানুফ্যাকচার করে তাদের কিন্তু 15% ভ্যাট মানে 60,000 টাকা থাকলে ওটা 72,000 টাকায় গিয়ে ঠেকবে। এই জিনিসগুলি খেয়াল করে আপনি যদি সত্যিকার অর্থে একটা ভালো বিনিয়োগের দিকে যেতে পারেন, বাংলাদেশে কিন্তু অপার সম্ভাবনা আছে। তারপর অনেক ইন্স্যুরেন্স বলেন, লিজিং বলেন, আন্ডার ভ্যালুড আছে, কিছু ব্যাংকও আন্ডার ভ্যালুড ডিভিডেন্টের সাথে কম্পেয়ার করে। মানে আমাদের এখন ব্যাংক রেট চলে এসেছে 7.5। ইন্স্যুরেন্স, ব্যাংক আর লিজিং কিনবেন হচ্ছে ডিভিডেন্ডের জন্য। মানে ধরেন বন্ডের থেকে যদি ডিভিডেন্ড ভালো থাকে তাহলে ওইটা কিন্তু খুব বেশি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে এখন কিন্তু গ্রোথের সম্ভাবনা একটু কমে গেছে। হিউজ লিকুইডিটি মার্কেটে আছে। যতক্ষণ পর্যন্ত ইনফ্রাস্ট্রাকচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এন্টারপ্রেনার চাইলেও কিন্তু দ্বিগুণ করতে পারবে না। ভাই, আমি যদি একটু অন্যদিকে যাই, যে বিনিয়োগকারীদের আসলে করণীয় কি? বিনিয়োগকারীরা যে ইনফরমেশনগুলো পান তার ভিত্তিতেই তারা বিনিয়োগ করেন। আপনি হঠাৎ করে দেখেন ইসলামী ব্যাংকের কথা আপনার মনে আছে কিনা, কয়েকদিন ধরে 17 টাকা থেকে 34 টাকা টানা হল্টেড হয়ে গেল, এবং সেখানে বলা হয়েছিল যে একটি গ্রুপ কিনে নিচ্ছে, এই হচ্ছে এই হচ্ছে, এখন আবার এবি ব্যাংক হচ্ছে। আপনি দেখেন যে এই সব ক্ষেত্রে আসলে বিনিয়োগকারীদের করার কি আছে? আপনি ওই সময় দেখেন বাজারে মনে হয় 50% বিনিয়োগকারীরাই মনে হয় ইসলাম ব্যাংকের দিকে গেছে, যারা 30 টাকার উপরে কিনেছেন তারা কিন্তু এতদিন ধরে রাখার পরও লোকসানে আছে। আবার এবি ব্যাংকের একটি গুজব উঠেছে, এই গুজবের শেয়ারগুলি কেনা উচিত না। ব্যাংকের ক্ষেত্রে আপনি জানেন শুধু ব্র্যাক ব্যাংক 30 টাকা থেকে টানা 65 টাকা এখনো আছে। মানে আপনি যদি এই ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও দেখতে হবে, ওখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের ডিসক্লোজার অনুযায়ী টায়ার 1, টায়ার 2, ভেসেল 1, ভেসেল 2, 3 পর্যন্ত কাভার দেওয়া আছে, কি পরিমাণ ক্যাপিটাল রিজার্ভ করতে হয় সব কিছু দেওয়া আছে। এখন আপনি যদি একেবারে ফাইন্যান্সিয়াল না জেনে বিনিয়োগ করেন, তো এটি আমি মনে করব যে এসএসসি বা ব্রোকার অ্যাসোসিয়েশন বা মার্চেন্ট ব্যাংক বিনিয়োগকারীদের যে ফ্রি বিনিয়োগটা শেখাচ্ছেন, এটি আরও ইনস্ট্রাকশন করা উচিত। আর আমার মনে হয় কিছু ফ্রির জায়গায় যদি 2-একটা ইনস্টিটিউট হয় যারা 500-1000 টাকা নিবে কিন্তু বিনিয়োগকারীদের অন্তত কিছু জিনিস শেখাবে, তাহলে কিন্তু আমাদের বিনিয়োগকারীদের একটু
হবে, কারণ শুধু মতিঝিলের রাস্তায় এ কিনে নিচ্ছে ও কিনে নিচ্ছে। আর আরেকটা আমার বড় প্রবলেম হচ্ছে অনলাইন পত্রিকাগুলি নিয়ে। অনলাইন পত্রিকাগুলি হঠাৎ বলে কোনো কোম্পানিতে চাইনিজ ইনভেস্টর এসে কিনে নিচ্ছে, কয়দিন পর ছাপায় জাপানিজ ইনভেস্টর কিনছে, তারপর বিনিয়োগকারী অনেক কিনেছে, তারপরে ঘটনা হচ্ছে সেটা কিনে লস খেলো। কিন্তু এই অনলাইন পত্রিকাগুলির কোনো দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা নেই, কারণ এখন তথ্য মন্ত্রণালয় চাচ্ছে এগুলি একটি নিবন্ধনের আওতায় আনা। যেমন আপনাদের কিন্তু একটা বড় দায়িত্ব আছে এখন এই টিভিতে বসে, কিন্তু আমরা আইনের কারণে যদি আমি জানি ভালো জানলেও কোনো শেয়ার সম্পর্কে পার্টিকুলার ভালো হবে কি না এটি আমরা বলতে পারি না, কিন্তু সেক্টর সম্পর্কে এসএসসিতে কোনো বান নাই। এসএসসি অ্যাডভাইজারি সার্ভিস যখন দিবে সারা ওয়ার্ল্ডে কিন্তু টক শোতে এসে কিন্তু বলেন যে এই শেয়ার কিনবেন এত হলে বেচবেন, ইন্ডিয়াও বলে, আইন আছে। সেই আইনটা যেদিন হয়ে যাবে তখন কিন্তু আপনার এই শোতে আপনি বিনিয়োগকারীদের সরাসরি বলতে পারবেন। এখন সেখান থেকে যারা বুদ্ধিমান বিনিয়োগকারী, এখন আইন না থাকলে তো আমরা বলতে পারি না, এখন এই জন্য আমরা সেক্টর ধরে বলি। এখন সেক্টরে কিন্তু বলে যদি কেউ বলেন আপনি তো বলেছিলেন বিদ্যুৎ সেক্টর, আপনি তো বলেছেন ফার্মাসিউটিক্যাল সেক্টর, আপনি তো বলেছেন ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, এখানে শেয়ার আছে অনেক। আমি বলেছি যেখান থেকে অ্যাডবেস্ট 4টা করে শেয়ার আপনি দেখতে পান, তার মানে আমার কথার মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে অধিকাংশ শেয়ার থেকেই আপনি দূরে থাকেন। এখন এই 4টা আপনি বাঁচবেন কিভাবে যদি আপনার কোনো ফাইন্যান্সিয়াল মডেলিং না করতে পারেন, অ্যাটলিস্ট যদি ভ্যালুয়েশনটা না করতে পারেন, তাহলে কিন্তু আপনি যদি না জানেন, আপনি ধরেন আপনি চা খেতে যাবেন, সোনারগাঁয়ে গেলে আপনাকে 1 কাপ চা 300 টাকা নেবে, পাশেরই না জায়গায় নেবে 20 টাকা। আর আপনার এই জিনিসটা যদি না বুঝেন যে এই জায়গায় গেলে আমার কস্টিং এত হবে, এটি যদি না বুঝতে পারেন তাহলে তো আপনি ভয়াবহ বিপদে পড়বেন। মুইন ভাই যদি একই প্রশ্ন করি যে হঠাৎ করে ইসলাম ব্যাংকের কথা আপনার মনে আছে, এখন এবি ব্যাংকের কথা, যে এই ক্ষেত্রে এইসব ক্ষেত্রে দেখছি যে আমরা একটা শেষ পর্যায়ে যে এই যে কর্তৃপক্ষ যারা আছে তাদের টনক নড়ে এবং আলটিমেটলি শেষ পর্যায়ে যে বিনিয়োগকারীদের হাতেই শেয়ারগুলো চলে আসে। এই সেম প্রশ্ন, এবং এখানে দেখেন দুইটা বিষয় আছে। ইনভেস্টররা যখন ইনভেস্টমেন্ট করে, আপনি ইসলামী ব্যাংকের কথা বললেন, ইসলামী ব্যাংক প্রবাবলি ইট ওয়াজ, যদি ডাউন প্রাইস ধরি আর 14, 15, 14-15 টাকা ছিল, সেখান থেকে ওয়েন্ট আপ 34 টাকা পর্যন্ত। আমি কিছুক্ষণ বলছি ইটস অল ওভার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এখন আপনি একটা জাঙ্ক শেয়ার যাদেরকে বলি সো কল জাঙ্ক শেয়ার, যে সমস্ত ক্রাইটেরিয়া দিয়ে আমরা বলি জাঙ্ক শেয়ার, এখানে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, আপনি বিনিয়োগ করতে যাচ্ছেন, ইউ হ্যাভ সিন সাম প্রসপেক্ট, আপনি আপনার দৃষ্টিতে কোনো একটা প্রসপেক্ট দেখেছেন, ঠিক আছে? তো যারা ইনভেস্টার, এটা বড় ইনভেস্টারের কথা বলছি, তারা প্রসপেক্ট দেখে বিনিয়োগ করে ওখানে। তো বিনিয়োগ করার পর আস্তে আস্তে তার বিনিয়োগ যখন বাড়াতে থাকে, যে বিজনেসম্যান, যে ব্যবসায়ী, বিনিয়োগকারী তো এক ধরনের ব্যবসায়ী, তাই না? সো সে ছোটো বিনিয়োগকারী বলি আর বড় বিনিয়োগকারী বলি, তারা ওখানে বিনিয়োগ করতেছে মুনাফার আশায়। এদের যে কোনো প্যাটার্নের মুনাফা হতে পারে, এটা ক্যাপিটাল গেইনও হতে পারে, এটা সে বোর্ডেও যেতে পারে, এটা যে কোনো ধরনের মুনাফা হতে পারে, যে ফর্মে সে নিতে চায় বা তার ইন্টারেস্ট যেখানে থাকে। এখন আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি, ধরেন বিনিয়োগ করি শুধুমাত্র ক্যাপিটাল গেইনের আশায়, মানে এই সমস্ত ফ্যাক্টরগুলো আমরা চিন্তা করি না, বা ওইটা আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। সাধারণ বিনিয়োগকারীর কথা বলছে। ইসলামী ব্যাংকের এক্সাম্পলটা বললেন আপনি, এখন হঠাৎ করে অল অফ আ সাডেন ভলিউম হইতেছে অনেক, তো ভলিউমটা দেখে যারা টেকনিক্যাল অ্যানালিস্ট তারা বলে যে প্রাইস হয়তো বাড়বে, যে ফান্ডামেন্টাল অ্যানালিস্ট তার কাছে তো কোনো কিছু নাই, তার কাছে কিন্তু কিছুই নাই, বিকজ দেয়ার ইজ নো চেঞ্জেস, আর্নিংয়ে কোনো গ্রোথ নাই, কোনো কিছুতেই কোনো গ্রোথ নাই। তো সে চুপ করে বসে আছে, টেকনিক্যাল অ্যানালিস্ট বলছে যে প্রাইস বাড়বে, ওকে ফাইন। মানে কিছু রিটেল ইনভেস্টর তার ফান্ডটা ওখানে পার্ক করলো, করার পরে হ্যাঁ দেখলো তো দাম বাড়তেছে, কিন্তু বিহাইন্ড দ্য সিন যে স্টোরিটা আছে সেটা তো আপনি আমি জানা, সাধারণ ইনভেস্টর কেউই জানি না, জানার কথাও না, কিন্তু এটা আমাদের জানার কথা না। আপনি বললেন একটা গ্রুপ কিনে নিচ্ছে, আপনার আমার কি এটা জানার কথা? যে গ্রুপটা কিনবে অনলি সেই কনসার্ন পার্সনই জানতে পারে, অ্যান্ড সে অল অফ আ সাডেন হঠাৎ করে একটা সার্টেন অ্যামাউন্ট অফ শেয়ার কেনার পরে সে যদি ব্যাক করে ওখান থেকে, দেন হোয়াট উইল হ্যাপেন? তখন কি হবে? তো এই ফ্যাক্টরগুলো আমাদের ইনভেস্টর যারা আছে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। শুধুমাত্র ফান্ডামেন্টাল টেকনিক্যাল এটার বাইরেও কিন্তু এই যে তথ্যগুলো আমি বললাম, যে ভদ্রলোক জানে, তো কিছু ইনফরমেশন আপনাকেও রাখতে হবে। আমরা যেরকম আপনাকে বলবো, সেটা আমি যখন বলবো ওই সত্যতা আপনি যাচাই করে নেবেন, কারণ বিকজ যখন আপনার লস হবে সেটা কিন্তু লসটা ইনকার করবেন আপনি, আপনার হবে লস। এই ইসলামী ব্যাংকের পরে মনে আছে কিনা যে হঠাৎ করে উত্তরা ব্যাংক 2-3 দিন হল্টে, হ্যাঁ, এটা কিন্তু এটা একটা গ্রুপ অফ পিপল, এসআইবিএল ছিল,
এখন যে এবি ব্যাংকের যেটা হচ্ছে সেটা কিন্তু ওই ইসলামী ব্যাংকের মতোই আচরণ করছে। হ্যাঁ, এখন আপনাকে বুঝতে হবে যে দেখেন মার্কেটে কিন্তু কিছু মানে দুষ্ট চক্র আছে, যেটা আমরা বাংলা ভাষায় বলি দুষ্ট চক্র আছে, তারা কিন্তু সবসময় এই ধরনের অ্যাডভান্টেজ কিনা একটা ট্রেন্ড তৈরি হয়েছে, লাইক ইসলামী ব্যাংকের মধ্যে একটা ট্রেন্ড, এসআইবির মধ্যে একটা ট্রেন্ড, ধরেন উত্তরা ব্যাংক, 3টা এক্সাম্পল আমরা বললাম, আপনিও বললেন, এটা সবাই আমরা মোরালেস জানি। এখন আবার বলতেছেন এবি ব্যাংক, এটা কি আসলে কি সেই ট্রেন্ড, না এটা ফলস একটা কোনো ট্রেন্ড, নাকি ফলস কল? বিপ্লব ভাই, একদম শেষ মুহূর্তে আমি আপনাকে একটা কথা বলি, যেমন আপনাকে তো কিছু জানতে হবে। ম্যাকডোনাল্ডস দিয়ে বলি, ম্যাকডোনাল্ডস 3000 চায়নায় কিন্তু দোকান ওপেনের পারমিশনের জন্য ওয়েট করে আছে। যেই দিন হবে শেয়ারের দাম 7 দিনে দ্বিগুণ হবে। এটি কিন্তু সব ফান্ডামেন্টাল টেকনিক্যাল কোনো অ্যানালিসিস নেই, এটি চাইনিজ গভর্নমেন্টের একটি সিদ্ধান্তের উপর আছে। এখন আপনি যদি দেখেন বাংলাদেশের কোনো কোম্পানির এরকম কোনো দেখেন যে জয়েন্ট ভেঞ্চার হচ্ছে, এগুলো কিন্তু হিউজ প্রফিট হবে, এটা অন্যায়ও না। বাট প্রবলেম হচ্ছে আপনাকে সব নিউজই জানতে হবে, বাট একটা শেয়ারের মিনিমাম ভ্যালু কত বা ম্যাক্সিমাম ভ্যালু কত এইটি মডেলে বের করা যায়, ইন্ট্রিনসিক ভ্যালু দিয়ে আসলে বের করা যায়। এইটুকু আপনি যদি নাও জানেন, যারা জানেন তাদের থেকে অন্তত আনঅফিশিয়ালি তো পরামর্শ নিতেই পারেন, এটিই আমার বক্তব্য। জি, বিপ্লব ভাই এবং মঈন ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমরা জানি যে দু একটি বেসরকারি প্রতিষ্ঠানও হয়েছে বা হচ্ছে যারা এই যে বিনিয়োগকারীদের সচেতন করার জন্য কাজ করবেন, এবং বিএসইসি স্টক এক্সচেঞ্জের সাথে মিলে। দর্শক, এখানেই শেষ করছি। আশা করছি আপনারা আজকের যে আলোচনা হলো সেই আলোচনা থেকে কিছু হলেও আপনারা জ্ঞান নেবেন, যে জ্ঞানগুলো আপনাদের বিনিয়োগের ক্ষেত্রে, সিদ্ধান্তর ক্ষেত্রে উপকৃত করবে। আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।